আপনারা লক্ষ্য করতেছেন তার চেহারার মধ্যে কেন জানি ফেরাউনের লুক আসতেছে। আপনারা একটু ভালোভাবে গভীরভাবে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। মানে কেন, মানে কেমন জানি দেখুন আপনারা, একদম ফেরাউন। আমি ফেরাউনের ছবিটা দিয়ে দিব, আর তার ছবিটা আপনারা একটু দেখেন। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থাটা চলছে এটা যদি কেউ খুব সহজভাবে নেন তাহলে কিন্তু ভুল করবেন। আমার কাছে যে তথ্য সেটা হচ্ছে হিন্দুরা বাংলাদেশের এই যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা খুব সুপরিকল্পিতভাবে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং এটার পেছনে মূলত কাজ করছে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হিন্দুদের নামে হিন্দুদের ব্যানারে তারা জড়ো হবার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সেখানে আপনারা দেখবেন এখন মানে এই গত 4-5 দিনের যে খবর, একটা দল তারা এরই মধ্যে আপনার কোন গার্মেন্টস কে খাবে, কোন দোকান কে খাবে, এগুলো নিয়ে নাকি কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার সন্তান জনাব সাজিব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে। সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে। আসলে লিখে দেওয়া জরুরি ছিল না, এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড। আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার। এটাকে জাস্ট কথার কথা হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এবং একটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন, আশ্রয়ে আছেন। সরকারিভাবে দিল্লি এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আপনারা লক্ষ্য করতেছেন তার চেহারার মধ্যে কেন জানি ফেরাউনের লুক আসতেছে। আপনারা একটু ভালোভাবে গভীরভাবে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। মানে কেন, মানে কেমন জানি দেখুন আপনারা, একদম ফেরাউন। আমি ফেরাউনের ছবিটা দিয়ে দিব, আর তার ছবিটা আপনারা একটু দেখেন। আর আসারই কথা, কারণ তারা যেভাবে আপনার মানে যেভাবে করছে, এটা ফেরাউনের থেকে কমও করে নাই। ঠিক আছে, আল্লাহ তাকে মনে হয় ফেরাউনের রূপ দিয়ে দিছে সেজন্য। আপনাদের মতামতটা একটু জানান। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থাটা চলছে এটা যদি কেউ খুব সহজভাবে নেন তাহলে কিন্তু ভুল করবেন। আমার কাছে যে তথ্য সেটা হচ্ছে হিন্দুরা বাংলাদেশের এই যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা খুব সুপরিকল্পিতভাবে তারা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং এটার পেছনে মূলত কাজ করছে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হিন্দুদের নামে হিন্দুদের ব্যানারে তারা জড়ো হবার চেষ্টা করছে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সেইখানে আপনারা দেখবেন এখন মানে এই গত 4-5 দিনের যে খবর, একটা দল তারা এরই মধ্যে আপনার কোন গার্মেন্টস কে খাবে, কোন দোকান কে খাবে, এগুলো নিয়ে নাকি কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। সো এগুলোর আগে না 15 বছর বহুত প্যাদানি খাইছেন। সো এই প্যাদানির কথা যেন মনে থাকে। প্যাদানি কিন্তু আবার খুব সহসাই খাইতে হবে যদি নাকি বেশি মানে লডর বডর করেন। হ্যাঁ, অতএব আপনাদেরকে এই এই যে মানে যেই একটা খারাপ সময় চলছে এটাকে খুব ঠান্ডা মাথায় করতে হবে। বাংলাদেশে কিন্তু এখন মানে স্বাভাবিক কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এটা মনে রাখতে হবে। এই দেশের ছাত্র জনতা সবাই মিলে একটা সরকার এনেছে এবং সেই সরকারটা আপনাদের মাথায় রাখা উচিত যে তাদের প্রতি জনগণের কতটা আস্থা, এই দেশের রাজনৈতিক দলগুলির প্রতি মানুষের কত ঘৃণা, কত অবিশ্বাস, এটা মাথায় রাখতে হবে। অতএব সেই বিশ্বাসটা নিয়ে আসতে হবে। বাংলাদেশে এখনও বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটা দল। আমার বিশ্বাস সামনে বাংলাদেশে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, আপনারা সুযোগ পাবেন। হ্যাঁ, এই যে এখন সময়টা চলছে না, এত মানে হিজিবিজি করেন না। খাওয়ার জন্য পেট তো খালি হয়ে আছে, কিন্তু এত তাড়াহুড়া করেন না, অল্প খায়েন, নাহলে আবার এই আওয়ামী লীগের মতো মুখ পুড়ে যাবে। এখানে শাহবাগে কারা আসছে, বিভিন্ন সীমান্তে গিয়ে গিয়ে কারা আপনার জড়ো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে একটা সীমান্তের একটা জায়গার মধ্যে গিয়ে জড়ো হচ্ছে। সেখানে ইন্ডিয়া থেকে ক্যামেরা ট্যামেরা সব রেডি, সেখানে যা শুটিং শুরু হয়ে যাচ্ছে। সো আপনাদের একটা জিনিস বোঝা উচিত যে হিন্দুরা আজকে বলছে যে তারা হচ্ছে এখন সংখ্যালঘু। এই গত 15 বছরে হিন্দুরা এই দেশে কি করে নাই, গিয়ে মাদ্রাসায় গিয়ে তারা মাদ্রাসা বোর্ডের তারা চেয়ারম্যান হয়, মনে ছিল না তখন? এই দেশে মুসলমানদের উপরে কি নির্যাতন হয় নাই, বোরকা পরার কারণে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলমান সেজে মেয়েদের পেটে বাচ্চা দিয়ে ওপেনে তারা ফেসবুকের এই গ্রুপ বানিয়ে বানিয়ে তারা এগুলো করেছে। এগুলো নিয়ে আমার প্রোগ্রামও করা আছে একদম সুস্পষ্টভাবে। তাদের যেই আপনার কি বলে ফেসবুক গ্রুপ,
সে ফেসবুক গ্রুপের মধ্যে সুস্পষ্টভাবে সেখানে দেখানো হয়েছে যে কিভাবে তারা এই গ্রুপগুলো তৈরি করছে, কিভাবে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করছে, কিভাবে সেই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে বাচ্চা দিয়ে তারপর চলে যাচ্ছে। কোনো বিচার হয় নাই। কিন্তু এখন তো সেই সরকার নাই, নতুন যে সরকার, সেই সরকারের সময় এগুলোর বিচার হইতে হবে। তারা এখন সংখ্যালঘু বলে তারপর কান্নাকাটি করছে। এসব কান্নাকাটিতে লাভ হবে না। এই যারা এগুলো করেছে তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে। এত সুন্দর সাবলীল ভাষায় আমি কথা বলতে পারবো না, কারণ সবাই এখন মনে হচ্ছে যেন একটা বিরাট একটা মানে মানবিক হয়ে গিয়েছে সবাই। এতদিন এই মানবতা কোথায় ছিল? যেদিন জামাত ইসলামের লোকজনকে 5 জন 7 জনকে যে করা হলো, মিথ্যা মামলায় সাজায় তারপরে ফাঁসি দেওয়া হলো, সেগুলো কোথায়? 1/11 যখন এই দেশে সরকার আসে তখন ফালুর বাসায় এটা পাওয়া গিয়েছে, অমুক নেতার বাসায় এটা পাওয়া গিয়েছে, তারেক রহমান এই করেছে, হাওয়া ভবন এই করেছে, এসব নিয়ে দিনের সকাল থেকে রাত পর্যন্ত নিউজ দেখতাম। এখন সেই নিউজ কোথায়? সো বিএনপিকে মাথায় রাখতে হবে, এক টেলিভিশন নিয়ে 3 জন কারাকারি না করে ওই টেলিভিশনে যেসব সাংবাদিকরা ছিল এখনো পর্যন্ত চ্যানেলের সময় আপনার টক শো করে, কিভাবে সম্ভব? ওই সময় টেলিভিশনে খান মোহাম্মদ রুমেল যারা কিনা বিএনপি নেতাদেরকে ডেকে নিয়ে তারপর অপমান করতো, অখিল পোদ্দার এখনো বাংলাদেশে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায় কিভাবে? এই মঞ্জুরুল আলম পান্না, এগুলো আওয়ামী লীগের তেলাপোকা, এই মঞ্জুরুল আলম পান্নাদের মতো লোকজন এখন আবার যায় 21 টেলিভিশনে, এরা স্বাভাবিকভাবে রাস্তায় ঘুরে কিভাবে? 2 দিন আগেও এই মঞ্জুরুল আলম পান্না আমাদের কনক সারোয়ার আমাদের বিরুদ্ধে তারা ফেসবুকে পোস্ট দেয়। কোনো টেলিভিশন যদি মঞ্জুরুল আলম পান্নাকে নেয়, সেই টেলিভিশনের মালিক, সেই টেলিভিশনের প্রশাসন যারা যারা আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিব, আগেই বলে রাখলাম। সো এগুলো খুব খুব সতর্কতার সাথে নিতে হবে। 15 বছরে কম কষ্ট করি নাই, এই দেশ আবারও এদের অধীনে থাকবে, এরা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিছুক্ষণ আগে আপনার জায়গাটার নাম বলি আপনাদেরকে, লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারি সীমান্ত, সেখানে প্রায় 500 মতো হিন্দু জড়ো হয়েছে। তাদের সাথে নাই কোনো স্ত্রী, নাই সন্তান, মানে মনে হচ্ছে একটা মিছিলে গিয়েছে, সব যুবক ছেলেরা পুরুষেরা যায়, তারপর সেখানে হাজির। কি হয়েছে? তাদেরকে নাকি এখানে পেটায় তারপর করছে। ওই এলাকার মানুষজনের বক্তব্য দেখলাম, ওই এলাকায় হিন্দু এক চেয়ারম্যান আছে, তার বক্তব্য শুনলাম, সে বলছে যে এগুলো আমরা চিনি না, এদেরকে আমরা কাউকে চিনি না। তাহলে কারা ওইখানে গেল, কারা এই আয়োজন করলো, কারা? আবার ওই পাশে বিএসএফ এর অফিসাররা সব হাজির মাইক টাইক নিয়ে। আমি একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে আমি দেখাবো এই জিনিসগুলো যে কিভাবে হিন্দুরা করছে। আপনারা এত সহজে ভুলে গেলে হবে না। এরা গত 15 বছরে কতটা, একটা থানার ভেতরে একজন হিন্দু যদি থাকে সে পুরো থানার মানে হিন্দুর এসআই ওসিকে থ্রেট করে। একটা অফিসের ভেতরে একটা হিন্দু যদি থাকে সে পুরো অফিসকে নিয়ন্ত্রণ করে। এই কয়দিন আগে 21 টেলিভিশনের কথা বলি, পীযূষ বন্দ্যোপাধ্যায় এখন পালিয়েছে। সে খবর শুনে এই কয়দিন আগে সে পালিয়েছে, সে জানতো যে একটা সমস্যা হতে যাচ্ছে, পালিয়ে সে চলে গিয়েছে। কিন্তু এই এতদিন ধরে বিভিন্ন প্রেজেন্টারদেরকে উত্ত্যক্ত করা, মেয়ে রিপোর্টারদেরকে উত্ত্যক্ত করা, এসব খবর আমাদের কাছে এসে কিচ্ছু বলতে পারি নাই। সো সেই হিন্দুরাই তো এখন আওয়ামী লীগ এসেছে। আপনি ক্ষমতায় যখন থাকবেন তখন আপনি হিন্দু, আপনি ভারতের সরাসরি করবেন, অখণ্ড ভারত করবেন, সেই ঘোষণা দিবেন। তো এখন আপনি আবার সংখ্যালঘু হন কিভাবে? গোবিন্দ প্রামাণিক, তাকে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে, যেখানে পাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে এই ব্যক্তি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চেয়েছে, এখন যত সুন্দর করে কথা বলতে চাক, এগুলো সময় দেয়া যাবে না। আমার যে কষ্ট, আমার চাইতে বেশি কষ্ট এই ভারতের কারণে, এই হিন্দুদের কারণে আপনারা এখানে মানে সহ্য করেছেন। অতএব আপনাদেরকে এগুলো প্রতিহত করতে হবে। গোবিন্দ প্রামাণিককে খুব সহসা তাকে আইনের আওতায় আনতে হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, কারণ সে বলেছে প্রকাশ্যে, সেটার ভিডিও আছে, যে আমাদের এটা হচ্ছে তাদের পবিত্র কি মাটা, তাদের নামটাম বললো, বলে এটা আমার সেই হরিশঙ্করদের দেশ, অতএব এটা অখণ্ড ভারত এবং মোদী আমাদেরকে হেল্প করবে। গোবিন্দ প্রামাণিককে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে। আবারও বলছি, এই বদমাইশ হচ্ছে হিন্দু মহাজোট, হিন্দু যুবজোট, হিন্দু ছাত্রজোট, এই সবগুলো সংগঠন সে তৈরি করছে। আপনাদের মনে করার কোনো কারণ নাই আওয়ামী লীগ হিন্দু সব পালিয়ে গেছে। আওয়ামী লীগের কেউ পালাইতে পারে নাই, হিন্দুও পালাইতে পারে নাই। আওয়ামী লীগের সব মানে 80% আওয়ামী লীগের নেতা বিভিন্ন প্রশাসনে যারা ছিল সব ক্যান্টনমেন্টে আটক আছে। সো তাদেরকে হয়তো সেনাবাহিনী ঠিক ঠান্ডা একটা সময় হলে পুলিশের কাছে ছাড়বে। তাদের নিরাপত্তার কারণে তাদেরকে এখন ছাড়া হচ্ছে না। তাদের আম্মু কিন্তু তাদের কাউকে বলে না এই যে অবস্থা। শেখ হাসিনা কিন্তু নিজের পরিবারটা নিয়ে আর কাছের কিছু লোকজন নিয়ে সে ভেগে গিয়েছে, কাউকে এই ঘোষণাটা দেওয়া যায় নাই, একটা ফেসবুক পোস্টও করে নাই যে এরকম পরিস্থিতি, তোমরা যে যার যার মতো নিরাপদ স্থানে চলে যাও। সবাই আটক আছে। আর যারা এলাকার যেসব নেতাকর্মী তারা কিন্তু এখন ঘাপটি মেরে আছে। যদি সুযোগ পায়, এটা মনে রাখতে হবে, আপনারা যারা সাধারণ মানুষ করুক, বিএনপি করুক, জামায়াত করুক, আওয়ামী লীগের বাড়িঘর তো পোড়ানো হয়েছে, কোনো এমপির বাড়ি বাকি নাই, সবার বাড়িঘর পোড়ানো হয়েছে। তারা সুযোগ পাইলে আপনাদের কি করবে একটু মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে তারপরে এই যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে, এটা মনে রাখেন। হিন্দুরা এখন যতই সুন্দর করে সাজুক, তারা হচ্ছে গিয়ে আমি আমার ভিডিওতে পড়ে আমার অবস্থানটা আমি পরিষ্কার করি, আমি সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না। কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম আলাদা করতে পারে না, তারা করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে। মুসলমানরা কি বাংলাদেশে নাই? 95-90% মুসলমান, আর আপনি মুসলমান বাদ দিয়ে ঐক্য পরিষদ তৈরি করেন কেমনে সম্ভব? কোন মুসলমান আপনাকে করেছে? কোন মসজিদের ইমাম আপনাকে গিয়ে জোর করে তারপর হিন্দু বানাইছে? আমি নিজেও সেটা সমর্থন করি না, যদি কোনো হিন্দুকে শুধু হিন্দু হবার কারণে তার উপরে কোনো নির্যাতন করা হয়। কিন্তু আপনি আওয়ামী লীগ করবেন, আবার 2 দলের সময় আপনি সমানভাবে সুযোগ নেবেন, আর যখন আওয়ামী লীগ আসবে তখন আবার এই রাষ্ট্র ভেঙে তারপর ভারতের সাথে যুক্ত হওয়ার জন্যই করবেন। আমার এই ইউটিউব চ্যানেলে সেই প্রোগ্রাম আছে, মেয়েদেরকে পেটে বাচ্চা দিয়ে ভেগে যাও। এই তাদের এই যে হিন্দু মহাজোট, যুবজোট যা আছে, এগুলোতে আপনার সেই আমাদেরই একজন, আমি সেখানে তাদের গ্রুপে অ্যাড করিয়েছিলাম হিন্দু পরিচয় দিয়ে। তাদের যে চ্যাট, এক একজনের চ্যাট, গাজীপুরে যাও, গাজীপুরে গার্মেন্টসগুলোতে মেয়েদেরকে সহজে পটানো যায়, সেখানে গিয়ে তারপরে তারা মুসলমান সাজে, মুসলমান এক নাম দিয়ে তারপরে হিন্দু মেয়ে, এই মুসলমান মেয়েদের সাথে তারা প্রেম করে তারপরে পেটে বাচ্চা টাচ্চা দিয়ে চলে আসে। পরে জানা যায় যে সে এক ডাক্তার খুলনাতে, সে গিয়ে বলেছে যে আমি হচ্ছে গিয়ে আপনার মুসলমান।
কলমা টলমা কিছু শিখে, নামাজ টামাজ শিখে তারপর যা বলে আমাকে মুসলমান বানান। তো মুসলমান মেয়েরাও তাদের চুলকানি বেশি, এই চুলকানির কারণে তারা যায় তার কাছে আপনার করে সব কিছু দিয়া টিয়া, তারপরে হাতায় দেখে যে জামাই তো হিন্দু। তো আপনি আগে কোথায় ছিলেন? তার পরিবারের খোঁজ নেবেন না? পরিবারের খোঁজ নিয়ে আপনি তার সাথে আকাম কুকাম করে কাপড় টাপড় খুলে এরপরে বাচ্চা নিয়ে নিলেন। তো এইভাবে তারা এগুলো করেছে। সো এগুলো যারা করেছে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে। সাধারণ হিন্দু যদি কেউ মনে করেন আপনি সাধারণ হিন্দু, আপনি আমার ভাই, কিন্তু সেটার পরিচয় আপনাকে দিতে হবে, শুধু মুখে বললে চলবে না। এখন শাহবাগ সহ বিভিন্ন জায়গায় এই যে উগ্রবাদী ভারতের, অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখেছে, যেই হিন্দুরা এখন এইসব সভা সমাবেশ করছে, তাদের যেখানে আছে সেখানে আপনারা যারা সাধারণ হিন্দু নিজেদেরকে দাবি করেন, তারা গিয়ে আপনারা সেখানে শান্তি সমাবেশ করবেন। আপনাদেরকে বলতে হবে যে এই দেশে মুসলমানেরা কোনো ধরনের নির্যাতন অত্যাচার করে না। এটাই ফ্যাক্ট। বাংলাদেশে কোনো মুসলমান ধর্মীয় কারণে কোনোদিন কোনো হিন্দুর গায়ে হাত ধরে না, কোনো হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে না, কোনো হিন্দু মন্দির করে না। আপনারা রয়ের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মসজিদের ভেতরে আপনারা এই মন্দিরের ভেতরে আপনারা কোরআন শরীফ রেখে তারপরে বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন। এখানে প্রিয়া সাহা এসে তারপর ট্রাম্পকে বলে গিয়েছে যে নাকি 10 লক্ষ আপনার হয়ে গিয়েছে, 1 মিলিয়ন আপনার হিন্দুদের নাকি আপনার বাড়িঘর ছাড়া। অথচ সেই সময় হিন্দুরা বাংলাদেশের সবচাইতে বড় বড় পদগুলোতে তারা অবস্থান করছিল। কয়েকদিন আগে কথা মনে নাই, পঞ্চপল্লীর কথা মনে নাই, রাজবাড়িতে কি করেছে? সেখানে 2টা ভাইকে শুধু কোনো কারণ ছাড়া সেখানে তারা হিন্দু অধ্যুষিত, এই জন্য 2টা ভাইকে আপনার মেরে ফেলে একটা নাটক সাজিয়ে। এগুলো তো আমরা ভুলে যাই নাই। এগুলোর হিসাব এই দেশের যে হিন্দুরা এগুলো করেছে তাদেরকে দিতে হবে। আমি মনে করি বাংলাদেশের ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে কারাকারি বাদ দিয়া স্বাধীনতাটা রক্ষা করেন। এখনো বিপদ আছে। আমি কিছুক্ষণ আগে গোয়েন্দা সংস্থার একজনের কাছে শুনলাম, সে আমাকে বললো যে ভাই একটা ভিডিও করেন, করে মানুষকে জানান যে এই হিন্দুদের কিন্তু আপনার আওয়ামী লীগ আসছে। এবং আমি সেখানে কিছু বক্তব্য দেখলাম, কিছু টেলিভিশন নিউজ দেখলাম, সেখানে সময় টেলিভিশন এখনো সময় টেলিভিশনের মালিকের হাতে থাকে কেন? এখন যায় দখল করেন। ওইখানে যেই কয়টা ছিল সব কয়টা বাদ। খান মোহাম্মদ রুবেল, তারপরে এই যে শেখ হাসিনা নিউজগুলো যেগুলো করতো, তুষার আব্দুল্লাহ, যা আছে সব বাদ যাবে। নতুন লোক সেখানে কাজ করবে, বহু সাংবাদিক আছে। এই সময় টেলিভিশন সেখানে শাহবাগে যায় যে ভিডিও করছে, আপনারা নিউজগুলো দেখেন সময় টেলিভিশনে, মনে হচ্ছে সে রিপোর্টার না, সে রয়ের একজন এজেন্ট, হিন্দুদের একজন প্রতিনিধি হয়ে তারপরে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে। এইটা না করে তারপরে আপনারা যে যার মতো সুযোগ সুবিধা নিয়ে ওর পরিচিত ও ভাই, ও তো আওয়ামী লীগ করলেও অত বেশি খারাপ ছিল না, ওরে রাখেন। আওয়ামী লীগ করলেই তাকে রাখা যাবে না। এটা যদি না করেন, আমি ইলিয়াস হুসাইন আজকে বলে গেলাম, আজকে আগস্টের 11 তারিখ খুব সহসায় আপনাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। আর সেনাবাহিনীকে বলবো, সেনাবাহিনীর আপনাদের প্রতি আমাদের সম্মান, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের কারণেই এই বিজয় অনেক সহজ হয়েছে। আপনারা না করলেও বিজয় এটা আসতোই, কিন্তু আপনাদের কারণেই এই বিজয় সহজ হয়েছে। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার কোনো কথায় ভুল হইতে পারে, আমার তথ্যে গ্যাপ থাকতে পারে, কিন্তু আপনি জানেন আসলে ক্যান্টনমেন্টে কি ঘটেছে, এই গত 15 বছরের কিভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণ করেছে। আমি মনে করি আপনাদেরকে মালদ্বীপের মতো খুঁজে একদম প্রতিটা রয়ের সদস্য যারা রয়ের হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর ক্যান্টনমেন্টে যেগুলি আছে, আওয়ামী লীগ যেগুলি আছে, ওগুলি একটু ছেড়ে দেন, জনগণ একটু বিচার করুক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স শেখ হাসিনার সন্তান জনাব সাজিব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে। সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে। আসলে লিখে দেওয়া জরুরি ছিল না, এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড। আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার। এটাকে জাস্ট কথার কথা হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে এসেছে বলে আমরা সেটাও ধারণা করতে পারি। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন, আমি একটু পরের দিকে বলছি। তার আগে অপ্রধান কথা যেগুলো, তাও খুব ছোট না, আর তার ভবিষ্যৎ পরিকল্পনা আজ পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে বিরাট গণ অভ্যুত্থান হলো, তাতে যা হয়েছে, এই প্রথম দেখা গেল সরকারের দায় নেওয়া হচ্ছে। একসময় তো বলা হয়েছিল পুলিশের গুলিতে কোনো স্টুডেন্ট মারা যায়নি, কিছুই হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা একটা পর্যায়ে 2-1 দিন আগে পতনের, তারা স্পষ্টভাবে বলেছিলেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। এখানে জনাব সাজিব ওয়াজেদ জয় যেটা করেছেন সেটা হলো তিনি বলেছেন যে হ্যাঁ, পুলিশের গুলিতে মারা গেছে বা মানুষের উপরে নানান রকম সংকট তৈরি হয়েছে, কিন্তু কোনো কিছু তার মায়ের নির্দেশে হয়নি। উনি বোঝাতে চেয়েছেন যে সরকার একটা বিরাট মেশিনারি, এর মধ্যে সব মানুষ যে কথা শোনে তা না। তার মা ক্যাটাগরিক্যালি নাকি নিষেধ করেছিলেন ছাত্রদের উপরে যাতে কোনো রকম গুলি না চলে, কিন্তু সেটা মানা হয়নি বেশ কিছু জায়গা থেকে। এই অপরাধগুলো সংশ্লিষ্ট সেসব মানুষের। আমি বহুদিন একটা কথা বলতাম পুলিশ সম্পর্কে, এটা আমাদের নিশ্চয় যারা শুনেছি তাদের মনে থাকার কথা, যে আপনাকে কেউ ইললিগাল কোনো আদেশ দিয়েছে, এটা আপনার ডিফেন্স হবে না, কারণ আপনি কোনো ইললিগাল কাজ করতে বাধ্য নন। যেহেতু আপনি বাধ্য নন, তাই ইললিগাল কাজ করে তার মাসুল দিতে হতে পারে। ঠিক তাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি, তার সব দায়িত্ব চাপানো হচ্ছে ব্যক্তির ওপরে, কিন্তু স্বীকৃতি আছে। নাম্বার 2 হচ্ছে জনাব সাজিব ওয়াজেদ জয় দলের নেতৃত্বে আসছেন সম্ভবত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি জানান যে তার মা এই টার্মের পরে রিটায়ার করতেন, এবং পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তিনি এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তাদের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ টেক বলে আমি মনে করি। নাম্বার 3 হচ্ছে তিনি বিএনপির সাথে এক ধরনের সহযোগিতার কথা বলছেন। উনি বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছেন সম্প্রতি, যেখানে তার অতীত ভুলে যাওয়ার কথা বলা হয়েছে, তিনি সেটাকে কনগ্র্যাচুলেট করছেন, তিনি সেটাকে এন্ডোর্স করছেন, করে বলছেন তারা বিএনপির সাথে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে প্রস্তুত। আমরা ইঙ্গিতগুলো খেয়াল করে রাখি।
বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত এবং কিভাবে প্রস্তুত সেটা এই সরকার নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের মানে এটা আওয়ামী লীগের পরিকল্পনা বা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের পরিকল্পনা কারা দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আসছি সে জায়গায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার জায়গাটায় আসি। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড, শি ডিডন্ট গেট দ্য টাইম, Hasina's son Sajib Wajed Joy told Reuters from Washington. Abar quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. খেয়াল করছি আমরা। তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার, কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি, এমনকি তিনি তার বাধা ছাদাও করতে পারেনি, তিনি তার সাথে জিনিসপত্র নিতে পারেননি, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। সেটা বলে যেটা জরুরি কথা, যেহেতু তিনি পদত্যাগ করেননি, দ্য পার্সন ইজ ক্লেইমিং, সজীব ওয়াজেদ জয় ক্লেম করছেন তিনি স্টিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমরা আসবো। He said though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without ফর্মালি রিজাইনিং, তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিজলভ হলো। এখানে বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিজলভ করেছেন, যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি, এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। আমি আসবো এই জায়গাগুলোতে। তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন। উনি বলছেন একটা পর্যায়ে, আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার, ইফ নট উইল বি দ্য অপোজিশন। তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম, এবং তারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন, এই হলো গুরুত্বপূর্ণ অংশটা। তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কি কথার কথা বলছেন? আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন। এই রয়টার্সও ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে। এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন, মিডিয়ার সাথে, পত্রিকার সাথে কথা বলছেন, টিভির সাথে কথা বলছেন, আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি। আমরা খেয়াল করবো তার কথার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি ছিল। শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন, যে তার মা রাজনীতি করবে কিনা, তার পরিবার রাজনীতি করবে কিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন, আশ্রয়ে আছেন। সরকারিভাবে দিল্লি এখনও তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি। এর কারণ হলো দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এটি নিয়ে দিল্লির যারা সচেতন মহল অনেক আগে থেকেই নরেন্দ্র মোদীকে সতর্ক করছিলেন। তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মতো একটি ভূমি, যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে চীন এবং আমেরিকা তাদের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে, তো সেখানে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন করাটা ভারতের জন্য নিরাপদ, সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখাটা উচিত, এবং শেখ হাসিনাকে যেভাবে অনৈতিক উপায়ে সহযোগিতা করছে এবং তাকে ক্রমশ যেভাবে স্বৈরশাসক হিসেবে নরেন্দ্র মোদী তৈরি করছে, এটি নিয়ে ভারতের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এবং ভারতের যে মিডিয়াগুলো, যেগুলোকে মোদি মিডিয়া বলা হয় বা গদি মিডিয়া বলা হয়, মানে মোদি মিডিয়া হলো দুটোই বলা হয়, যেমন একেবারে সরাসরি মোদির যারা লোকজন তাদের মালিকানাধীন, যেমন বাংলাদেশের নাইমুল ইসলাম খানের মালিকানাধীন পত্রিকা, এরকম শ্যামল দত্তের পত্রিকা, ভোরের কাগজ ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভারতের যে সকল মন্ত্রী, মিনিস্টার, মোদির ঘনিষ্ঠজনের মালিকানাধীন পত্রিকা, এগুলোকে বলা হয় মোদি মিডিয়া। আর মোদির মালিকানাধীন নন কিন্তু মোদির ক্ষমতার প্রশংসাকারী, এগুলোকে বলা হয় গদি মিডিয়া। তো মোদি মিডিয়া এবং গদি মিডিয়া, এই দুটো মিডিয়ার যে সকল বড় বড় পত্রিকা, নামকরা পত্রিকা, এবং এদের মধ্যে আনন্দবাজারের মতো ঐতিহাসিক পত্রিকাও আছে, স্টেটসম্যানের মতো পত্রিকা রয়েছে, দ্য হিন্দুর মতো পত্রিকা রয়েছে। তো এই পত্রিকাগুলো বহুবার নরেন্দ্র মোদীকে তারা সতর্ক করেছে এবং শেখ হাসিনার সঙ্গে এরকম যে সম্পর্ক বা বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নিয়ে এভাবে যে হস্তক্ষেপ, এটা কিন্তু ভারতের অনেক একেবারে সরকার সমর্থিত পত্রিকাগুলো কিন্তু সমর্থন করেনি। এর ফলে কি হলো, এই যে এখন শেখ হাসিনার পতনের পর তিনি যে দিল্লিতে গিয়েছেন, এটি নিয়ে দিল্লি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থায় পড়েছে। এর কারণ হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে কোনো অবস্থাতে দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান যারা রেজিম, এই রেজিমের সম্পর্ক স্থাপন একেবারে অসম্ভব বিষয়। দ্বিতীয়ত, দিল্লির যে স্বার্থ বাংলাদেশের মধ্যে রয়েছে সীমাহীন, যে সকল প্রোটোকল স্বাক্ষর হয়েছে শেখ হাসিনার সঙ্গে, ট্রানজিট সহ, রেল ট্রানজিট সহ, নৌ ট্রানজিট সহ, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়াদিতে, এখানে লাখ লাখ ভারতীয় কাজ করে বড় বড় পদে, এবং এখানে ভারত সরকারের বিনিয়োগ রয়েছে, ভারতের যে সকল প্রাইভেট বা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি খাত রয়েছে, তাদের বিশাল বিনিয়োগ রয়েছে, আদানি আম্বানিদের বিশাল বিশাল বিনিয়োগ রয়েছে।
এখন এই বিনিয়োগ বাংলাদেশ থেকে নিরাপদে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে আমদানি বাণিজ্য রয়েছে, অর্থাৎ আমরা ভারত থেকে প্রচুর আমদানি করি, এই বিষয়গুলো ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। এবং আমরা যদি সেই আমদানিগুলো কমিয়ে দিয়ে বিকল্প দেশ থেকে আমরা আমদানি করি, ভারতের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং এই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত, এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজিবি, যেটা আগে বিডিআর ছিল, তারা বিএসএফের চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখন যুদ্ধ করেছে, ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে তখন কিন্তু বিএসএফ টিকেনি। এখানে শেখ হাসিনার যে রাজনৈতিক সিদ্ধান্ত, ভারতের প্রতি নতজানু মনোভাব এবং রাজনৈতিক দাসী বৃত্তি, এই কারণে বিজিবি ইচ্ছা করলেও ঠিক বিএসএফের বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি। তো নতুন যে সরকার, সেই সরকারের সঙ্গে যদি ভারতের দাকুমরা সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয়, তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। এবং সীমান্তে এতদিন তারা যে অল্প সংখ্যক সৈন্য, যেমন আমাদের যেখানে একটি ক্যাম্পে যদি 100 জন বিজিবি থাকে, তারা সেখানে 2-3 জন বিএসএফ দিয়েই কিন্তু সেই 100 জনকে সামাল দিতে পারত। এখন যদি 100 জন বিএসএফ থাকে, তাহলে ভারতে অন্তত পক্ষে 300 জন, বাংলাদেশে যদি বিজিবি থাকে, ভারতে 300 জন বিএসএফ দিয়ে তাহলে পরিস্থিতি সামাল দিতে হবে। এবং এটাই হলো বাস্তবতা। এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশের যে বিশাল সীমান্ত, সেই সীমান্তে পাহারার জন্য ভারতকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। দ্বিতীয়ত, এখানে চীনের যে আধিপত্য, এটি যদি বেড়ে যায়, এমনকি যদি মার্কিন আধিপত্য বেড়ে যায়, এটা ভারতের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। এবং বাংলাদেশ থেকে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, এখানে যারা সংখ্যালঘু রয়েছে, এই সংখ্যালঘুদের যদি মাইগ্রেশনটা শুরু হয়ে যায় ভারতে, এই চাপ ভারত সামাল দিতে পারবে না। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা, মানে প্রথমত আশ্রয় দেওয়া, বাংলাদেশ থেকে চলে যাওয়া হিন্দুদেরকে আশ্রয় দেওয়া তাদের সংবিধান অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী তারা বাধ্য। আর দ্বিতীয়ত, এই মানুষগুলো যখন কলকাতাতে পৌঁছবে, আসামে পৌঁছবে, ত্রিপুরাতে পৌঁছবে, সেখানে সামাজিক স্থিতি নষ্ট হয়ে যাবে এবং সেখানে বসবাসরত মুসলমানদের উপর স্থানীয় যারা হিন্দু ভাই বোনেরা আছেন, তারা আক্রমণ চালানোর চেষ্টা করবে। তো এটা ভারতের জন্য একটা রেড অ্যালার্ট। এরপরে যেটি হলো সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া কিন্তু ভারতের আর কোনো বন্ধু নেই। আর বাংলাদেশের সঙ্গে তাদের ইতিমধ্যে যে কতগুলো গেটওয়ে তৈরি হয়ে গিয়েছে, রেল, তারপরে নৌ বাণিজ্যে এবং আকাশপথে যে ট্রানজিটগুলো আমরা এখন ভারতকে দিচ্ছি, এটির ক্ষেত্রে কড়াকড়ি হলে ভারতের সর্বনাশ হয়ে যাবে। তো শেখ হাসিনাকে সেখানে রেখে কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে পারবে না, তাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। তো এইরকম একটি অবস্থায় ভারতের যে কর্তা ব্যক্তি যারা রয়েছে, তারা মূলত শেখ হাসিনাকে নিয়ে কতটা যে বিপদ বিপত্তিদের মধ্যে আছে, তার কিছু নমুনা আমি বলবো। প্রথম নমুনা হলো যে আসাম, ত্রিপুরা, এই যে দুটো রাজ্য আমাদের এখানে রয়েছে, আমাদের সাথে নাগাল্যান্ড, মেঘালয়। তো এই রাজ্যগুলোতে ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে সীমান্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন কারফিউ চলছে, যেন কোনো রকম সহিংসতা না হয় এবং ওখানকার জনগণ যেন কোনো অনাসৃষ্টি তৈরি করতে না পারে। তাহলে এই যে ভারতের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের 3 থেকে 4টি এখন তাদের যে রাজ্য রয়েছে এবং সেগুলো সীমান্তে এখন কারফিউ জারি করতে হচ্ছে, কার জন্য? শেখ হাসিনার জন্য। দ্বিতীয়ত, আপনারা জানেন যে এখন কালচারাল, মাল্টি ফাংশনাল ডিপ্লোম্যাসি এখন চলছে এবং সেই মাল্টি কালচারাল এবং মাল্টি ফাংশনাল। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।